দর্শক, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কতটা সচেতন তা নিজেরাই পরিমাপ করতে পারি। আসুন আপনি, আমি, আমরা নিজেদের কাছে প্রশ্ন করি, আমরা কি আমাদের মনের কথা শুনি বা বুঝি? মনের যে অসুখ হয় সেটা আমরা কতটা জানি? অধিকাংশ মানুষের উত্তর আসবে না। অথচ মানসিক স্বাস্থ্য আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়েছেন বা এমন কোনো বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনার অন্যান্য সহযোগিতার সাথে সাথে মনকে নিয়ন্ত্রণ করা বা মানসিক স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যের প্রতি বিশ্বের অন্যান্য দেশ অনেকাংশেই সচেতন। বর্তমানে আমাদের দেশেও এই সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে গেল গতকাল। মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি। আজকের পর্বের বিষয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ। স্টুডিওতে আছেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রিন্সিপাল ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের সাথে আছেন প্রখ্যাত মনোবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, স্বাগতম স্যার এবং ম্যাডাম আপনাদের দুজনকেই। কেমন আছেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এবং এর প্রতিপাদ্য। শুরুতেই যদি একটু জানতে চাই যে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবার গুরুত্ব নিয়ে এবারে প্রতিপাদ্যটা, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং আরটিভিকেও ধন্যবাদ, বিকজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের উপলক্ষে যে আজকের অনুষ্ঠানটা করেছে আর কি। আসলে মানসিক স্বাস্থ্য সেবাটা তো একটু অবহেলিত থাকে, একটু পশ্চাৎপদ আমি বলবো। সেই হিসাবে এই যে এন্ডেভার, এই যে প্রয়াস, আমাদের আরটিভির প্রয়াস বা আমরা যে কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী, সমাজ সচেতনতার জন্য খুবই উপকারী। এবং এই যে মানসিক স্বাস্থ্য দিবস বা এই দিবসগুলি পালিত হই সচেতনতা বৃদ্ধির জন্য, মানুষের কাছে পৌঁছার জন্য। সো আরটিভি ডুইং এ গ্রেট জব, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের কৃতজ্ঞতা আপনাদের প্রতি। ধন্যবাদ। স্বাস্থ্য সকল সুখের মূল, আমরা সবাই জানি এই কথাটা। আর স্বাস্থ্য হলো সামাজিক, শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। এটা কিন্তু আমার কথা না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, WHO। তাহলে এখানে মানসিক স্বাস্থ্যটা কিন্তু একটা বিরাট জায়গা জুড়ে আছে, সামাজিক স্বাস্থ্যের কথা অনেক বড় জায়গা জুড়ে আছে। কিন্তু আমরা বোধহয় সমস্ত ফোকাস আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য, শারীরিক সুস্থতার জন্য। মানসিক সুস্থতা বা সামাজিক সুস্থতা এই জিনিসটা হয়তো আমরা ভাবিই না, যার জন্য এই জিনিসটা অবহেলিত থাকে, আমরা বঞ্চিত হই। কেমন বঞ্চিত হই? কিছুদিন আগে আপনি জানেন, আমরা সবাই জানি, কিছুদিন আগে যে স্কুলে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটলো, এখানে যে এতজন ছাত্র মারা গেলেন বা এতজন মানুষ এফেক্টেড হলো, ক্ষতিগ্রস্ত হলো, আমরা কিন্তু সবাইকে ধরে ধরে পড়ার চিকিৎসা ঠিকই করছি আমরা। কিন্তু এই যে আমরা মানসিকভাবে যে ভেঙে পড়লাম, আমরা বলি সাইকোলজিক্যাল ট্রমা যেগুলি হলো, আঘাত পাইলাম, কষ্ট পেলাম, এই জিনিসটা কিন্তু আমরা কেউ দেখছি না। অথচ এই ব্যথায়, এই মনের ব্যথায়, মনের কষ্টে কিন্তু আমরা কান্না করছি, আমরা লুকিয়ে থাকছি, আমরা হয়তো দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছি। এই স্ট্রেসগুলি কিন্তু আমরা নিতে পারি না, কিন্তু আমরা বুঝি না যে এই স্ট্রেসটাকেও মোকাবেলা করা উচিত, এই স্ট্রেস এটাকে অ্যাড্রেস করা দরকার। যেমন শারীরিক চিকিৎসার জন্য যেমন ফার্স্ট এইড দিই আমরা, এরকম কিন্তু এখানেও ফার্স্ট এইড আছে, মানসিক স্বাস্থ্য সেবার জন্য ফার্স্ট এইড আছে, প্রাথমিক চিকিৎসা আছে। আমরা কিন্তু একটু কথা বললেই কিন্তু অনেক কিছু রিলিভ করা সম্ভব হয়। যে মা তার সন্তানকে হারিয়েছে, বা যে বাবা তার সন্তানকে হারিয়েছে, বা যে শিশুটি তার ভাই বোনকে হারিয়েছে, তাদের মনের ব্যথাটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। এই জিনিসটার মধ্যে আমরা পশ্চাৎপদ আছি, অথচ এটা মোকাবেলা করা অনেক জরুরি। বিকজ শারীরিক রোগ কিন্তু আপনার সেরে যাবে, আপনি স্টিচ দিলেন বা পুরাটার চিকিৎসা করলেন, এটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, এটার আফটার ইফেক্ট ততটা কিন্তু নাই। কিন্তু মনের যে ব্যথাটা ছিল, মনের যে কষ্টটা, যে ট্রমাটা ছিল, সেটার এফেক্ট কিন্তু যুগ যুগ ধরে চলতে থাকবে। এবং আপনি যদি সঠিক সময় অ্যাড্রেস না করেন, একদিন কিন্তু এটা আপনার ঘুমের মধ্যে ফিরে আসবে, ঘুমাইতে যেতে ফিরে আসবে, আপনার কাজে কর্মে ফিরে আসবে। আমরা বলি PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়, ফ্ল্যাশব্যাক হয় মেমোরিগুলি, তখন কিন্তু কষ্টের সীমা থাকে না। সুতরাং এই জিনিসগুলি অ্যাড্রেস করা খুবই জরুরি। এবং আজকার দুনিয়াতে এই প্রেজেন্ট স্টেটের, ধরেন গাজার কথা বলি, কাশ্মীরের কথা বলি, ইউক্রেনের কথা বলি, অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত এলাকার কথা বলি, আমাদের রোহিঙ্গা ইস্যুর কথা বলি, চতুর্দিকে কিন্তু এই পরিস্থিতি, ঝড়ঝঞ্ঝা, কয়েকদিন পরে বন্যা হচ্ছে, আর্থকোয়েক হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এগুলো কিন্তু মোকাবেলা করতে হবে।
এই জিনিসটি অবহেলিত, এবং সেই জন্যই বোধহয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রতিপাদ্যটাকে ঠিক করেছে যে এই জায়গাগুলিকে আমাদেরকে দুর্যোগ মোকাবেলার মধ্যে অথবা ইমার্জেন্সিতে আমাদেরকে কিন্তু এগুলি ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। সেই জন্য এই প্রতিপাদ্যটা এসছে এবং এটার উপরে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, আমি যে এই স্যারের কথা ধরে একটু যদি জানতে চাই যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য এবং আমাদের দেশের জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবার বর্তমান চিত্রটা আসলে কেমন? আমি বলবো যে যথেষ্ট হতাশা ব্যঞ্জক, কারণ এটার স্যার যেটা বললেন এটার গুরুত্বটাই কিন্তু এখন পর্যন্ত আমরা অনুধাবন করতে পারি না। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ বললেন আর যেটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, কোনোটারই কিন্তু কম না। না, ফ্যাক্টরি ধসে পড়া, আগুন লাগছে, বন্যা, জলোচ্ছ্বাস, সব কিছু, বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে তখন হচ্ছে কি নদী ভাঙ্গন বা যাই হোক না কেন চলছে, সেখান থেকে কিন্তু একটা পদক্ষেপ নেয় যে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের খাদ্যের ব্যবস্থা করা, হ্যাঁ, বা তাদেরকে বাসস্থানের জায়গা সরিয়ে আনা, নিরাপদ স্থানে নিয়ে আসা, এগুলির উপর যথেষ্ট পরিমাণে এমফাসিস দেওয়া হয় এবং এটা ডেফিনেটলি এটার প্রয়োজনও আছে। আমার ইমোশনাল সেফটি, অর্থাৎ আমি আবেগীয়ভাবে, আমি মানসিকভাবে আমি সেফ ফিল করি কিনা যখন এরকম কোনো একটা ঘটনা ঘটে, সেটা আমাদের আসলে প্রত্যেকটা মানুষের একটা ঘটনাকে গ্রহণ করার একটা ক্ষমতা আছে। সো এটা কিন্তু ব্রেনের সেই ক্যাপাসিটিটাকে পার হয়ে যায়। সো তখন না সেটা আমরা যদি মানে খুব সাধারণ ভাষায় বলি যে ব্রেন সেটা হজম করতে পারে না। ট্রমা আমার শারীরিক আঘাতে হতে পারে, ট্রমা আমার প্রচণ্ড রকম মানসিক আঘাতে হতে পারে, এবং এটা আমরা মহামারী পরবর্তী সময়ে কিন্তু দেখেছি। এই জায়গাটাই কিন্তু ওই ব্যাপারটা আসছে যে এই ট্রমাটাকে যদি তাৎক্ষণিকভাবে আমরা ইন্টারভিন করি, আমরা যদি সেটার একটা চিকিৎসা দেই, তার পাশে দাঁড়ায়, তার প্রতি সহমর্মিতার হাতটা বাড়িয়ে দেই, মানুষ কিন্তু তখন আরও বেশি যে খারাপ পরিস্থিতিতে যাবে সেটা হয় না। অনেক ধরনের মানসিক রোগের উৎপত্তি হয়ে যায়, আমাদের অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যায়। ঘটনা ঘটার ঠিক পরপরই 3 থেকে 1 মাসের মধ্যে যখন খুব তীব্র থাকে, সে ইতিবাচক চিন্তা করতে পারে না, সে আনন্দ অনুভব করতে পারে না, সে সার্বক্ষণিকভাবে ভয়ে থাকছে, তার মধ্যে রাগ হচ্ছে, হ্যাঁ, তারপরে অল্প কিছুতে সে চমকে উঠছে। সো এই বিষয়গুলো থাকে। তার মানে কি, আমাদের বডির যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু গড়বড়টা হয়ে যায়। আমাদের ব্রেন কিন্তু প্রত্যেকটা জিনিসকে তখন সে খুব ডেঞ্জারাস, অ্যালার্মিং কোনো সিচুয়েশন, এটা একটা হুমকি স্বরূপ দেখে। ব্রেনের জায়গাগুলো, হ্যাঁ, আমাদের সার্ভাইভাল ব্রেন যেটাকে বলছি, সেটা অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, এগুলি সব কার্যকর হয়ে যায়। আর আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ যেটা আমাদের চিন্তার জন্য কাজ করে, আমাদের যৌক্তিক চিন্তন এখানে কাজ করে, সেটা ঠিকভাবে কাজ করতে পারে না। তাহলে এই মানুষটা কিন্তু পরবর্তী সময় তার কাছ থেকে আমরা ভালো কিছু যে সে বুঝে শুনে একটা পদক্ষেপ নেবে সেটা আশা করতে পারি না। এই কারণে যে বলছিলেন যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আছে, এবং আমাদের দেশে আমার হাত ধরেই আমি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সাইকোলজিক্যাল ফার্স্ট এইড একটা শুরু করেছিলাম। সেটা করেছিলাম করোনার পরে, যাতে আমাদের সেকেন্ডারি লেভেলের স্কুল যারা আমাদের শিক্ষার্থীরা আছে তাদেরকে শিক্ষকরা প্রোভাইড করতে পারে। ম্যাডাম, আমরা এই বিষয়ে আরও শুনবো। স্যারের কাছে একটু যেতে চাই যে স্যার, এই যে জরুরি অবস্থায় এমন সময়ে ঝুঁকিপূর্ণ গ্রুপ আসলে কারা এবং তাদের মানসিক সহায়তা দেওয়ার জন্য কী ধরনের হস্তক্ষেপ আসলে প্রয়োজন? যারা স্ট্রেসে পড়ে, চাপে পড়ে, সবাই ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু স্পেশাল গ্রুপ আছে। শিশুরা কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ, বয়োবৃদ্ধরা একটু বেশি ঝুঁকিপূর্ণ, যদি আমি জেন্ডার হিসেবে বলি মেয়েরা একটু বেশি ঝুঁকিপূর্ণ। তো এই গ্রুপ ছাড়াও আমি বলবো যে কেউ কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই ঝুঁকিপূর্ণ হতে পারে। বিকজ আমার সিচুয়েশানটা কতটুকু জানা আছে সেটা একটা ইম্পর্ট্যান্ট। আমি যদি এটা না জানি তাহলে এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ। আমি কখনো এটা বুঝিই নেই, মোকাবেলা করি নেই, তাহলে এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হলো। যত বেশি ডেঞ্জারাস সিচুয়েশানটা হবে তত বেশি ঝুঁকিপূর্ণ হবে।
তো এই ফ্যাক্টরগুলি এইভাবে আমরা যদি অ্যানালাইসিস করি সেটা হতে পারে। আপনি জেনে আশ্চর্য হবেন, শুধু এটা না, আমরা যে পোস্ট গ্রাজুয়েশনে পড়াই সেখানে যে কারিকুলাম আছে, আন্ডারগ্রেড যে মেডিকেল কারিকুলাম, সেখানেও কিন্তু মানসিক রোগ, মানসিক স্বাস্থ্য ওরকমভাবে অ্যাড্রেস করা হয় নাই। আমরা এখন করার চেষ্টা করছি, অথচ আমরা কিন্তু বলছি স্বাস্থ্যের সংজ্ঞার মধ্যে মানসিক স্বাস্থ্য একটি পিলার, একটা কর্নারস্টোন, কিন্তু এটাই কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারছি না। এটা বোধহয় সচেতনতা যেটা, সেটার অভাব আর কি। প্রাইমারি স্বাস্থ্যসেবা যেটা বলি, একটা ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র বা একটা উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেখানে কি আমরা ইকুইপ করতে পেরেছি? সেখানে কি আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এড শেখাতে পেরেছি? আমরা হয়তো পারি নাই। তা নাহলে যে আমরা যে কথাগুলি বলছি সেই কথাগুলি কিন্তু কোনো কাজে আসবে না, মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং তার জন্য কিন্তু অনেক লস হবে আমাদের। লস হবে ব্যক্তি পর্যায়ে, পরিবারের পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সবখানে কিন্তু লস হবে। আজকাল যে সামাজিক সহিংসতার যেগুলি সবখানেই তো ঘটতেছে। আমরা তো আশ্চর্য হয়ে যাই যে একটা কীরকমভাবে রাস্তার মধ্যে একজন আরেকজন মেরে ফেলছে, এরকম প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের সচেতনতার এই জায়গাগুলি কাজ করতে হবে। এটার সাথে আমি একটু যুক্ত করি, দুর্যোগ মন্ত্রণালয় থেকে কিন্তু ক্রাইসিস প্রিপেয়ারনেসের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, ডিজাস্টার প্রিপেয়ারনেস এবং ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য। সো সেখানে কিন্তু বেশ সংখ্যক প্রশিক্ষিত মনোবিজ্ঞানীরা আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা হচ্ছে যখন এরকম ঘটনাগুলো ঘটছে তাদেরকে যে খুব ডাকা হচ্ছে, এটা একটা বড় কথা। আর এটার সঙ্গে আমি যদি একটু অ্যাড করতে চাই, 24শে জুলাইয়ের ঘটনার পরে আমরা গবেষণা পরিচালনা করি এই মানসিক স্বাস্থ্য সেবা ইউনিভার্সিটিগুলোতে কি আছে, এবং আমরা বিশেষভাবে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের মানসিক অবস্থা কেমন আছে। সেখানে আমরা যে ফাইন্ডিংসগুলো পেয়েছি, সেখানে তো অ্যাংজাইটি, ডিপ্রেশনের হার অনেক বেশি পেয়েছি, এবং যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে 45%-এর মধ্যে অলরেডি পিটিএসডি ডেভেলপ করে গেছে। সো এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন, এবং এরকম স্যার যে বললেন যে হরহামেশায় রাস্তাঘাটে অনেক কিছুই ঘটছে। সো এইটা আমাদের একটা বড় চিন্তার বিষয় যে এখানে আমাদের কিছু করতে হবে, তা না হলে আমাদের পুরো পপুলেশনই দেখা যাবে যে তারা পিটিএসডিতে ভুগছে বা মানসিক অন্যান্য রোগে আক্রান্ত। জি ম্যাডাম, সাইকোলজিক্যাল ফার্স্ট এডের কথা বলছিলেন, এটা আসলে কি? এবং আমরা তো জানি যে আমাদের আসলে স্বাভাবিকভাবে জনশক্তির অনেক অপ্রতুলতা রয়েছে, তো সেই জায়গা থেকে সাইকোলজিক্যাল ফার্স্ট এড আসলে কারা দিতে পারে সেটার জন্য বিশেষ এটা আছে। হ্যাঁ, যেহেতু আমাদের দেশে প্রেক্ষাপটে না, মনোচিকিৎসক বলেন, মনোবিজ্ঞানী বলেন, তাদের সংখ্যা হাতে গোনা। তো সবার কাছে তো বা সব স্কুলে বা সব থানা পর্যায়ে আমরা কিন্তু এই সেবাটা পৌঁছাতে পারবো না, এতজন মনোবিজ্ঞানী বা সাইকিয়াট্রিস্ট নেই। তো এটা হচ্ছে যে কোনো মানুষই তারা যদি এই প্রশিক্ষণটা গ্রহণ করেন তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে সেবাটা দিতে পারে। এই যে আমাদের ফার্স্ট এড বক্স থাকে না, একটু ডেটল, একটু ব্যান্ডেজ, টুকটাক জিনিস থাকে, অর্থাৎ যখন কারো হাত পা ছিঁড়ে গেল, ছুঁড়ে গেল, ওই সময়ের মতন একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপরে বড় চিকিৎসার প্রয়োজন হলে তাকে হাসপাতালে নিয়ে যাও। এখানেও ঠিক তাই, একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাওয়ার আগে বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, এই প্রাথমিক সেবাটা দিলে অনেকের আর পরবর্তীতে এর চেয়ে গভীর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। জি স্যার, যদি এই বিষয়ে একটু আমি বলছিলাম যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম গভর্নমেন্টের, যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা যারা কাজ করে, ইভেন দি VFW যারা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, গ্রামে গ্রামে কিন্তু তারা যায়, তারা কিন্তু ঘরে ঘরেও যায়। এই প্রভিশনটা কিন্তু আমাদের সরকারের পলিসির মধ্যে আছে। তো তারা যদি ফার্স্ট এড সম্বন্ধে জানে, এখানে ফার্স্ট এডটা কিন্তু খুব বড় কিছু জিনিস না। তো যে কোনো বিষয়ে লেটস টক, যদি একটু কথা বলি, যদি একটু সহানুভূতির হাতটা যদি বাড়াই, মাথায় যদি একটু হাতটা রাখি, পিঠে যদি একটু হাতটা রাখি, যে চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি, চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, চিন্তা করো না কীভাবে একটু হেল্প করতে পারি, দেখি তোমাদেরকে। এই জিনিসগুলি কিন্তু মিয়ার টেলিং দিস, এইটুকু বলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। যদি আমরা একটু কষ্ট খুলে বলতে পারি তাহলে মনটা হয়তো হালকা হয়। ওইরকম তার কষ্টটা যদি একটু শুনি আমি, অথবা তার কষ্টটা তার সাথে শেয়ার করি, তাহলে কিন্তু ফার্স্ট এডটা হচ্ছে। সেই জন্য আমরা বলি যে যারা প্রাথমিক লেভেলে কাজ করে, সেই ওয়ার্কার থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যসেবা যারা কাজ করে, ইভেন পলিসির মধ্যে আছে আর কি, যে আমরা কিন্তু উপজেলাতে যারা চাকরি করে, যারা ডাক্তার সাহেব তারা চাকরি করেন,
প্রত্যেক উপজেলা থেকে অ্যাটলিস্ট 2 to 3 2 থেকে 3 জন কিন্তু মানসিক স্বাস্থ্য সেবার জন্য তারা একটা ট্রেনিং গ্রহণ করতো আগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। এখন পর্যন্ত এই মুহূর্তে হচ্ছে কিনা মেন্টাল হেলথ গ্যাপ, রাইট, মেন্টাল হেলথ গ্যাপ, এই ট্রেনিংটা দিত। তো এই ট্রেনিংটা দিলে তারাও কিন্তু এই সেবাটা দিতে পারে, তাই না? এই সেবাটা দেওয়াই কিন্তু অনেক, যারা কমিউনিটির স্বাস্থ্য সেবা দিচ্ছে সেখানে যদি আমরা এটা দিতে পারি তাহলে কিন্তু হয়। আবার এরকমও তো হতে পারে সেই গ্রামের যে হুজুর আছেন, মৌলানা সাহেব আছেন, অথবা প্রাথমিক স্কুলে যে হেডমাস্টার সাহেব আছেন বা মাস্টার সাহেব আছেন, তারাও কিন্তু এই কাজগুলি করতে পারে। হয়তো করছি আমরা, কেউ কেউ করছে না যে তা না, বিচ্ছিন্নভাবে হচ্ছে, কিন্তু যদি সম্মিলিতভাবে এই জিনিসগুলি যদি করা যায়, চর্চা করা যায়, তাহলে কিন্তু এই জিনিসটা কভার হয়ে যায়। এবং তখন কিন্তু আমাদের এই জিনিসটা মানে এই যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা বলি বা এই যে দুর্যোগের পরিস্থিতি, ইমার্জেন্সিতে এই জিনিসগুলো কিন্তু কাজে লেগে যাবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়ে আরও শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। RTVর মনের কথা অনুষ্ঠানের সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ। স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম, মনোরোগ বিশেষজ্ঞ, এবং অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, মনোবিজ্ঞানী। ম্যাডাম, আমরা স্যারের কথা ধরেই যদি আসি, যে আমরা জানি যে এত বড় একটা ট্রিটমেন্ট গ্যাপ কিন্তু আমাদের রয়েছে, সচেতনতার অনেক অভাব রয়েছে, তারপর আমরা সম্ভাবনার কথা শুনি এবং বলি। কোন কোন কি কারণে আসলে সামাজিক বা অন্যান্য কি কারণে আসলে আমাদের মাঝে সচেতনতার অভাব বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে সারা বিশ্বেই মেন্টাল হেলথের ইস্যুটা একটু কম ফোকাস থাকে, আমাদের দেশেরও প্রেক্ষাপটেও তাই। তো অনেকটা আগে তো মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে ভাবতো যে ভাত খেতে পারে না, কেক খেতে যাচ্ছে, এরকম একটা বিষয় ভাবতো। আমি বলবো এখন ওই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা কিন্তু অনেকটাই সরে এসেছে। মানুষ এখন কিছুটা হলেও সচেতন হয়েছে। ইয়াং জেনারেশনরা অনেক বেশি সচেতন, কারণ তারা হয়তো ইন্টারনেট ব্রাউজ করে তারা নানা রকম সিমটম, ডিসঅর্ডার সম্পর্কে জানছে। এবং আমার কাছে আমি দেখছি যে ইয়াং জেনারেশনরা নিজেরাই বলছে, কিশোর কিশোরীরা, যে আমার অসুবিধা হচ্ছে, আমাকে কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যাও, বাবা মাকে তারাই বলছে। হ্যাঁ, সমস্যাটা তো অবশ্যই কিছু রয়েছে, কারণ আমি মনে করি যে অনেক প্রতিষ্ঠান কিন্তু এনজিও ক্ষেত্রে বা অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু মানসিক স্বাস্থ্য বিষয়ক কাজ করছে। তারা সচেতনতা বৃদ্ধির কাজ করছে, তারা ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য কাজ করছে, নানা রকম প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করছে। এবং রোহিঙ্গা কমিউনিটিতে কিন্তু একজন বড় সংখ্যক মনোবিজ্ঞানীরা কিন্তু সেখানে কাজ করছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। অথচ কক্সবাজারের সাধারণ মানুষরা তারা কিন্তু সেই সুবিধাটা তারা পাচ্ছে না, সেই সুযোগটাই হয়তো তাদের নাই। তো এক্ষেত্রে আমার ধারণা যে এটা আসলে যখন রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে এটাকে যদি ওন করার একটা ব্যাপার থাকে, এটা যতদিন না হবে, এই উপলব্ধিটা না আসা পর্যন্ত কিন্তু আমরা সেভাবে অগ্রসর হতে পারি না। সবাই সবার জায়গা থেকে ছোট ছোট করে কাজ করছে, কিন্তু সম্মিলিতভাবে এটাকে এগিয়ে আনা, এইটার জন্য আসলে সরকারের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। মানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে মানসিক স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে NCDC, নন কমিউনিকেবল ডিজিজের মাঝে পড়ছে, অথচ ওখানে অনেক রকম রোগ আছে, তার একটা পাশে মানসিক স্বাস্থ্য পড়ে আছে। আমরা যদিও কথা বলছিলাম যে মানসিক স্বাস্থ্যের জন্য আলাদা একদম একটা উইং তৈরি করা, এবং আপনারা যদি স্বাস্থ্যক্ষেত্রের অ্যালটমেন্টটাও যদি চিন্তা করেন, তাহলে সবচেয়ে কম হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবায় 0.44, এবং হ্যাঁ না 0.5%, তারও আবার কত পার্সেন্ট জানি ভাগ আছে। তার মধ্যে সবচেয়ে বেশি পাচ্ছে হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল এবং আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। তো ওখানে মেজরিটিটা চলে যাচ্ছে। তাহলে অন্যান্য ক্ষেত্রে আসলে কাজগুলা কিভাবে হবে বা সমন্বয় করা
কিভাবে? আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, আমরা কিন্তু তাদেরকে নানাভাবে প্রশিক্ষণ দিতে পারি না। প্যারামেডিক্স যেরকম রয়েছে, কাউন্সিলর হতে পারে, এই ধরনের প্রশিক্ষণগুলো, যেরকম ফার্স্ট এইডের কথা বললো, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এটা কিন্তু যে কেউ নিয়ে তারা কিন্তু প্রদান করতে পারে। চাকরি কাজেরও সুযোগ হয়, আমাদের জনগোষ্ঠীকেও কাজে লাগানো যায়। একদমই ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। স্যার যদি এই বিষয়ে একটু সাথে অ্যাড করতেন, এবং আমরা জানি স্যার অনেক মেডিকেল কলেজ আছে যেখানে মনোরোগবিদ্যা বিভাগই আসলে সেভাবে করে নেই। আমরা কি করে, এই যে আমাদের একটা জনশক্তির অপ্রতুলতা রয়েছে, আমরা কি করে এই বিষয়গুলোকে আরেকটু সামনে নিয়ে আসি? আসলে আমাদের লেকিংসটা যেটা আমাদের, সেটা কিন্তু প্রত্যেক লেভেলে লেকিংস আছে, ব্যক্তিগত লেভেলে আছে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা যতটুকু এগিয়ে গেছি, আমরা কিন্তু বিদ্যায় বুদ্ধিতে ততটুকু আগাই না। মানে ডিজিটাল আমরা হয়েছি, কিন্তু আমরা জ্ঞান চর্চার ক্ষেত্রে কিন্তু এতটা ডিজিটাল হয়নি। যতটা আমরা এআই ব্যবহার করে আরেকজনকে হেয় করতে চাই, ততটা এআই ব্যবহার করে কিন্তু আমরা শিখতে চাই না। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম আগে, মেডিকেল কলেজের মতো জায়গাতে তো আগে কিছুদিন আগ পর্যন্ত আর কি কেউ একটা চ্যাপ্টার না পড়ে পাস করতে পারতো। একটা বোর্ডে হবে আর কি, যেখানে সাইকিয়াট্রিস্ট বসবে পরীক্ষা নিতে, সেই জন্য হয়তো পড়তে হবে তাকে। তো আমরা এই প্রত্যেকটা লেভেলে কিন্তু গ্যাপ আছে। তো আমরা ডিজিটাল হয়েছি, স্মার্ট বাংলাদেশ হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক সচেতনতাটা আমাদের বাড়ে নেই। এই সচেতনতাটা বাড়ানোর জন্য এটা আমাদের হয়তো ফেইলিউর, আমরা হয়তো এরকমভাবে কাজ করতে পারিনি, গ্রাসরুট লেভেলে যেতে পারি নাই, অথবা এখানে লিমিটেশন আমাদের হয়তো আছে। সেই জিনিসটা, এই লিমিটেশনটা ওভারকাম করতে হলে কিন্তু আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি লেভেলে কাজ করতে হবে, প্রতিষ্ঠানের লেভেলে কাজ করতে হবে, সামাজিক লেভেলে কাজ করতে হবে, রাষ্ট্র কিন্তু সবই পারে। তাহলে এই যে মানুষ যে এখনও যে ঝাড়ফুঁক দিচ্ছে, মানুষ যে এখনও মাথার চুল কাটছে, নাকে দিয়ে মরিচ দিচ্ছে, মাথার মধ্যে তেল ঢেলে দিচ্ছে, তাকে বিভৎস করে চুল কেটে দিচ্ছে, কত অমানবিক একটি কাজ। এই যে কুসংস্কারগুলি, এর সাথে কিন্তু ফাইট করতে হবে। এই জিনিসটা ওভারকাম না করতে পারলে কিন্তু হচ্ছে না। এবং খুবই দুঃখের বিষয় যে 90% মানুষ এখন পর্যন্ত মানসিক স্বাস্থ্য সেবার কাছে যায় না। তাহলে এই যে কুসংস্কারের এই গণ্ডিটা আমাদের ভাঙতে হবে, এই আচলায়তন ভেঙে দিতে হবে। এটার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। যে আপনি আজকে যেমন আমরা এখানে কথা বলছি, এরকম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশে খুব স্ট্রং, মিডিয়া এবং গণমাধ্যম, সেটাতে তার কাজ করতে হবে। মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে আমরা কতটুকু কথা বলি, কতটুকু বা লিখি, কতটুকু জানি, আজকে হয়তো আমরা এইটুকু সুযোগ পেয়েছি। এই জন্যই আমি প্রথমে ধন্যবাদ দিয়েছি আরটিভিকে। তো এগুলি হয়তো সচেতনতা বাড়ানোর একটি জায়গা। গভর্নমেন্টকে সমস্ত জায়গাতে কিন্তু এই পড়ালেখার মধ্যে মানসিক স্বাস্থ্যের কথাটা ঢোকাতে হবে, এবং এই জিনিসটা কিন্তু সব কাজ দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আপনি কোথায় দেবেন? প্রাইভেট মেডিকেল কলেজে হয়তো মানসিক রোগের ডাক্তারই নেই, তাহলে সে কোত্থেকে চিকিৎসাটা মানুষ পাবে? যখন ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে, মানুষ সেখানে যায়, মানুষ তখন বুঝে না এখানে যেতে হবে বা এখানে যেতে পারি আমরা। সে যদি যেতে পারির জায়গাটা তৈরি না হয়, তাহলে কি হবে? হবে না। সেই সাথে কি করতে হবে? জনগোষ্ঠী, বিশেষজ্ঞ জনগোষ্ঠী তৈরি করতে হবে, সাইকিয়াট্রিস্ট তৈরি করতে হবে, সাইকোলজিস্ট তৈরি করতে হবে। সাইকোলজিস্টের মধ্যে স্কুল সাইকোলজিস্ট করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, এডুকেশনাল সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি করতে হবে। সাইকিয়াট্রিস্টদের মধ্যে এরকমভাবে জেনারেল সাইকিয়াট্রিস্ট করবে, চাইল্ড সাইকিয়াট্রিস্ট করবে, এডিকশনের সাইকিয়াট্রিস্ট করবে। এরকম তৈরি করে যদি আমরা সব কিছু করতে পারি এবং সমন্বিতভাবে কাজ করতে পারি, সমন্বিতভাবে কেমন কাজ করতে পারি? আমরা যদি ড্রাগ এডিকশনের বিষয়গুলি কাজ করি, তাহলে স্পোর্টস মিনিস্ট্রি এখানে কাজ করতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি কাজ করতে পারে, এডুকেশন মিনিস্ট্রি কাজ করতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো আছেই। সবাই মিলে যদি কাজ করি না, তাহলে সচেতনতার জায়গাটা তৈরি হবে, মানুষের নলেজটা আসবে, মানুষ তখন বুঝতে পারবে যে ইয়েস, এটা একটা রোগ বা এটা একটা চিকিৎসার বিষয় আছে, এটা হেল্প নেওয়া যাইতে পারে, হেল্প নিলে ভালো হয়। এই জিনিসগুলো কিন্তু তখনই ওঠে আসবে। স্যার অনেক ধন্যবাদ, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্যার অ্যাড্রেস করেছেন। ম্যাডাম, একটু যদি আমি জানতে চাই যে দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আসলে কি কি ধরনের ভূমিকা পালন করতে পারে, এবং আন্তর্জাতিক জায়গা থেকে যদি আমরা দেখি কোন মডেল আসলে প্রয়োগ করা যায় বাংলাদেশে আরও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে? দুটো জিনিস, একটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। এখন মানুষ যখন সচেতন হলো, তখন কিন্তু সে সেবাটা পেতে চাইবে। তো এই জায়গাগুলোর মধ্যে একটা সমন্বয় করার প্রয়োজন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো বিভাগ আছে, যেটা সম্পূর্ণভাবেই এই প্রফেশনালসদের তৈরি করে। একটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি রয়েছে বিভাগ, এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ রয়েছে। সো এরা বিশেষায়িত প্রশিক্ষিত মনোবিজ্ঞানী হিসাবে তখন তারা কাজ করতে পারে।
এটা আছে, এর পাশাপাশি স্কুল সাইকোলজি আছে। আর ওদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও তারাও ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং মিলে একটা খুলেছে। সো এরকম কিছু কিছু জায়গা হয়েছে যেখানে তারা লেখাপড়া করছে, হাতে কলমে প্রশিক্ষণ পাচ্ছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ খোলা হয়েছে। এখন শুধু বই পড়ে কিন্তু এটা এই ট্রেনিংটা সম্পন্ন হয় না, এটা হাতে কলমে শিখতে হবে। এবং আমরা যেটাকে বলি যে সুপারভাইজ প্র্যাকটিস, অর্থাৎ সে যখন একজন রোগী বা ক্লায়েন্টকে দেখছে, সে সেটার উপরে সুপারভিশন নেবে, কেস কনসালটেশন করবে, তাহলে সে ধীরে ধীরে নিজেকে একজন দক্ষ মনোবিজ্ঞান হিসাবে গড়ে তুলতে পারে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং স্কুল সব জায়গায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে অবশ্যই একটা সাইকোলজিক্যাল একটা ইউনিট থাকতে হবে। সেখানে একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর পদে সৃষ্টি করে থাকা দরকার। এবং যেই সমস্ত স্কুলগুলোতে রয়েছে সেখানে কিন্তু বাচ্চাদের প্রবলেম অনেক কমে যায়, কারণ ওনারা সেটা অনেক ভালোভাবে ডিল করেন। সো এই জায়গাগুলা দিকে আমাদের আসলে আরও মনোযোগী হওয়া দরকার। ছোট শিশুদের পাঠ্যক্রমে যেটা ছিল, একটা ছিল ওদের স্বাস্থ্য সম্পর্কিত একটা বই ছিল, সেটা শুধুই মাত্র শারীরিক স্বাস্থ্য সম্পর্কে বলা। অনেক চেষ্টা করে খুব সুন্দরভাবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা বই করা হয়েছিল। এবং সেখানে আমরা মানসিক স্বাস্থ্যের বিষয়গুলা, এই যে সহমর্মিতার কথা, ভালো থাকা, মন ভালো থাকা, আরেকজনের কথা মনোযোগ দিয়ে শোনা, এই বিষয়গুলোকে অল্প অল্প করে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আমি আশা করব যে ওই বইগুলো যেন আমরা বহাল রাখি, কারণ এটা হলে যে সবচেয়ে বাচ্চারা ছোটোবেলার থেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবে। কোনটা যে বুলিং করা হচ্ছে, কেন করা উচিত না, এই জায়গাগুলো তারা শিখতে পারবে, বুঝতে পারবে। একদমই তো এইটা দরকার। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরাও সেই আশাই রাখছি। স্যার, আমরা যদি আরেকটু জানতে চাই যে এমন কিছু শারীরিক অসুস্থতার জায়গা আছে, যেমন আমি স্যার গতদিন জানছিলাম যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কিন্তু সাইকোলজি পদ আছে, কিন্তু সেখানে কিন্তু কোনো পদায়ন নেই। জাতীয় বার্ন ইনস্টিটিউটের মতো এত বড় একটা জায়গা, সেখানে কিন্তু কোনো সাইকোলজিস্ট, কোনো ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, এরকম কোনো বিষয়গুলো নেই। কিন্তু এখানে পুরো শারীরিক অবস্থার সাথে মানসিক অবস্থা একটা বড় ভূমিকা রয়েছে। এখানে স্যার কি করা যেতে পারে? আমাদের সাইকিয়াট্রিতে একটা কনসালটেশন অ্যান্ড লায়াজন সাইকিয়াট্রি বলে একটা কথা আছে, এবং কনসালটেশন লায়াজন সাইকিয়াট্রির এইমটাই হলো হাতে হাত রেখে কাজ করার মতো। যে একটি বার্ন ইনস্টিটিউট বলেন বা ক্যান্সার ইনস্টিটিউট বলেন, সেখানে তো কোমরবিডিটিস হিসাবে বার্ন, পোস্ট বার্নে অথবা পোস্ট ক্যান্সারে অথবা ডিউরিং ক্যান্সার মানুষের তো মানসিক রোগ, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মাত্রা অনেক বেশি থাকে। বিশেষ করে ডিপ্রেশনের মাত্রা অনেক বেশি থাকে। এমনকি নিউরো সায়েন্সে যদি বলি, আমি স্ট্রোকের পরে কিন্তু আমারই নিজেরই ডিজার্টেশন ছিল, পোস্ট স্ট্রোক ডিপ্রেশনের রেট কিন্তু অনেক বেশি। আমার ডিজার্টেশন সে 95-এ, তখনই 27% ডিপ্রেশনের রেট ছিল পোস্ট স্ট্রোকের পরে। তো এই সমস্ত জায়গাতে কিন্তু অবশ্যই পাশাপাশি সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের একটা স্কোপ কিন্তু আছে। এবং দেখা গেছে যদি আপনি ইভেন সার্জারির ক্ষেত্রে কাউকে বিফোর সার্জারি আপনি কাউন্সিল করেন, সাইকোলজিক্যাল সাপোর্ট দেন, তাহলে তার কিন্তু হসপিটাল স্টে কমে যায়, তার কমপ্লিকেশনের রেট কমে যায়। তাহলে একটা বিদেশে তো এই টাইমটাও হিসাব করা হয়, কতটুকু আপনি হাসপাতালে থাকলেন, কয় ঘন্টা খরচ করলেন, সেটাই একটা ইম্পর্টেন্ট। আমরা না হয় রাস্তায় বসে ঘন্টা শেষ করে দিচ্ছি, হিসাব নাই, কিন্তু বিদেশে তো এই হিসাবও করা হয়। দেখা গেছে যে যদি মেজর সার্জারির আগে একটা কাউন্সিলিং করা হয়, তাহলে অ্যাটলিস্ট 3 days তার পোস্ট সার্জিক্যাল যে সময়টা হাসপাতালে সেটা কমে যাচ্ছে। এতে তার আয়েও সাশ্রয় হচ্ছে, সময়ও তার সাশ্রয় হচ্ছে। সুতরাং দেখেন, এই জায়গাগুলিতে যদি আমরা কাজ করি, মানে এই সমস্ত প্রতিষ্ঠানেই যদি পাশাপাশি মানসিক স্বাস্থ্যের সেবাটা দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সব দিকে বেনিফিট। রোগ ভালো হয়ে যাবে, রোগের যে অরিজিনাল রোগটা সেটাতেও সহজ হবে, আবার পাশাপাশি তার যে কোমরবিডিটিস থাকতেছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এই জাতীয় যে অসুবিধাগুলি থাকতেছে, সেগুলি কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি সেগুলি যোগ করার বিধান আছে। কিছু 2-1টা ইনস্টিটিউট কিন্তু এখনও আমি আছে, যেমন আমি বহু আগে দেখেছি যে
চিটাং একটা আই ইনফার্মেটি আছে, একটি এনজিও প্রতিষ্ঠান মনে হয়, নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সেটার মধ্যে কিন্তু চোখের ডাক্তার দেখার পরে কিন্তু একটা কাউন্সেলিং সেশন হয়। বিদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনার চিকিৎসাটা হওয়ার পরে একটা কাউন্সেলিংয়ের জায়গা আছে। তো আমাদের জায়গাতেও কিন্তু সেগুলি তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি সম্ভব। তো ম্যাডামের সাথে একটা পুরনো একটা কথা যোগ করি, বাংলাদেশ সরকারের একটা প্ল্যান ছিল যে মেন্টাল হেলথ অ্যান্ড ডিসেবিলিটি নামে আলাদা একটা সেল গঠন করার ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের মধ্যে। তো সেটা অনেক দূর কাজে এগিয়ে গিয়েছিল, হয়তো এগোচ্ছে আরও, হয়তো এটা যদি হয়ে যায় তাহলে মেন্টাল হেলথ নিজের করে কাজটা করতে পারবে আর কি। আরেকটা প্ল্যান ছিল ডিস্ট্রিক্ট হেলথ ইউনিট, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ ইউনিট, সেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ইভেন স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, এরকম একটা প্রভিশন করার একটা প্রচেষ্টা ছিল। হয়তো আগামী দিনে এগুলি হবে, তখন হয়তো আরও এই সার্ভিসগুলি মানুষের দূরগোড়ায় যাবে এবং মানুষ বুঝতে পারবে। জি ম্যাডাম, সর্বশেষ যদি আপনি কিছু অ্যাড করতেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে সচেতন হওয়ার কথা বলছি, তো সবার কাছে আমাদের অনুরোধ যে সারা পৃথিবীব্যাপী কিছু স্টাডিতে দেখা গেছে আজকে যদি মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য আপনি $1 খরচ করেন, সেটা ভবিষ্যতে আপনার $4 সেভ করবে। সো এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হব। এটাকে কিভাবে সবার কাছে সহজলভ্য করা যায়, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটার দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের জনগোষ্ঠী কোনো বার্ডেন হবে না। কারণ বার্ডেন হলে তার চিকিৎসার আমাদের অনেক বেশি ক্ষতি হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আপনাকেও এবং আরটিভিকেও। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জীবনের শিক্ষা। আসুন মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে আমরা সচেতন হই যার যার জায়গা থেকে, নিজেকে ভালোবাসি, মনের কথা শুনি, মনের কিছু হলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।